হ্যালো স্টুডেন্টস, এবার আমরা যে পার্টটা পড়ব সেটা হলো প্ল্যানিং। মানে এর আগে আমরা দুটো পড়ে ফেলেছি, অ্যাড পির মধ্যে অ্যাসেসমেন্ট আর ডায়াগনোসিস পড়া হয়ে গেছে। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্ল্যানিং। তাহলে ইট ইজ দ্য থার্ড স্টেপ অফ নার্সিং প্রসেস। তাহলে প্ল্যানিংটা কি যদি আমি ডিফাইন করি, অ্যাকর্ডিং টু কজিয়ার 1975 উনি বলেছেন, প্ল্যানিং ইজ এ ডেলিবারেট সিস্টেমেটিক ফেজ অফ নার্সিং প্রসেস দ্যাট ইনভলভস ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং। মানে কি, এটা একটা সিস্টেমেটিক প্রসেস। আমরা বলেছিলাম না, সিরিয়ালি আমরা কাজ যেটা করব সেটা সিরিয়ালি হবে, কখনো হ্যাপাজার্ড হবে না। তার মানে কি, সিরিয়ালি মানেই একটা সিস্টেম আমরা মেনটেন করব। উনি এটাকেই বলেছেন যে এই সিরিয়ালিটি মেনটেন করে যে নার্সিং অ্যাকশান, সেটাই পেশেন্টের প্রবলেম সলভিং অ্যাটিটিউড। ঠিক আছে। আর কি, পটার অ্যান্ড পেরি 2001-এ বলেছেন, প্ল্যানিং ইজ এ ক্যাটাগরি অফ নার্সিং বিহেভিয়ার ইন হুইচ ক্লায়েন্ট সেন্টার্ড গোলস আর এস্টাবলিশড অ্যান্ড ইন্টারভেনশনস আর ডিজাইন টু অ্যাচিভ দ্য গোল। মানে প্ল্যানিং হচ্ছে কিছু নার্সিং বিহেভিয়ার যেটা ক্লায়েন্টকে সেন্ট্রালি রেখে গোল সেট করা হয়, আর কি করা হয়, ইন্টারভেনশন দেওয়া হয় সেই গোলগুলো ফিল আপ করার জন্য। ঠিক আছে। তাহলে পারপাস, কেন প্ল্যানিং করার দরকারটা কী, প্রয়োজনীয়তাটা কী? ফার্স্ট, ইট প্রমোটস কমিউনিকেশন বিটুইন দ্য কেয়ার গিভার্স। তাহলে কি, কেয়ার গিভার এই যে প্ল্যানিং করছে বা স্টেপ ওয়াইজ কাজটাকে সাজাবে, তার ফলে কিন্তু কমিউনিকেশন বেটার হয়। নেক্সট, ডিরেক্ট কেয়ার তুমি দিতে পারবে, ডিরেক্ট ডকুমেন্টেশনও তুমি করতে পারবে। নেক্সট, একটা রেকর্ড মেনটেন করা। এই যে প্ল্যানিংটা তুমি তো রিটেন ফর্মে রাখছো কোথায়, মানে নার্সিং প্রসেস, সেটা একটা আমার লিগ্যাল ডকুমেন্ট, যেটা আমার রিসার্চের কাজেও লাগে। নেক্সট কি, প্রোভাইডস ডকুমেন্টেশন অফ হেলথ কেয়ার নিডস ফর ইন্স্যুরেন্স রিইম্বার্সমেন্ট পারপাস। তাহলে অনেক সময় দেখবে পেশেন্টের ইন্স্যুরেন্স করা থাকে এবং সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে কী কী নার্সিং কেয়ার পেয়েছে তার উপর ডিপেন্ড করে তার ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে। এখানে সেটাই বলছে, এটাও একটা ডকুমেন্টেশন যেটার উপর ভিত্তি করে পেশেন্টরা কিন্তু তার ইন্স্যুরেন্স রিইম্বার্সমেন্টের জন্য ইউজ করতে পারে। তাহলে স্টেপসগুলো কী হলো, সেটিং প্রায়োরিটিস। আমরা জানি প্ল্যানিং একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, সেই জন্যে প্রায়োরিটি সেট করতে হয়, মানে কোনটা আগে করব কোনটা পরে, এভাবে। নেক্সট, ডিটারমাইনিং দ্য গোল, মানে আমি এই কাজটা যে করছি তার উদ্দেশ্যটা কী। সিলেক্টিং দ্য নার্সিং স্ট্র্যাটেজিস, মানে বিভিন্ন নার্সিং স্ট্র্যাটেজিগুলো সিলেক্ট করা, আর নার্সিং কেয়ার প্ল্যান ডেভেলপ করা। এবার আমরা একটু বড় করে পড়ে নিই। সেটিং প্রায়োরিটিস। সেটিং প্রায়োরিটিস মানে হচ্ছে আমি আমার যে নার্সিং ডায়াগনোসিসটা ফর্মুলেট করেছি, ঠিক আছে, যে 3টে পার্টে দিয়ে একটা আমরা নার্সিং ডায়াগনোসিস করলাম না, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রবলেম, ইটিওলজি আর ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক, এটা দিয়ে আমরা যে নার্সিং ডায়াগনোসিস ফর্মুলেট করেছি সেটা আমাদের কি করবে, হেল্প করবে আমরা প্রায়োরিটি সেট আপ যেভাবে করব সেটাকে হেল্প করবে। তাহলে এর ফলে কি হচ্ছে, আমি বুঝতে পারবো কোনটা আমার ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড, বা কোনটা মিডিয়াম, কোনটা ইন্টারমিডিয়েট, বা কোনটা লো প্রায়োরিটি, ঠিক আছে, বা লিস্ট প্রায়োরিটি। হাই প্রায়োরিটি, এই প্রায়োরিটির উপর ডিপেন্ড করে এবার যেগুলো ভাগ হয়েছে সেগুলো। হাই প্রায়োরিটি বলতে যেগুলো আমার ইমিডিয়েটলি দরকার, যেটাকে বলা হচ্ছে লাইফ সেভিং প্রায়োরিটিস। যেমন কারো শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেওয়া, এখানে আমরা যেটা এক্সাম্পল দিয়েছি, ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স রিলেটেড টু মেজর অ্যাবডোমিনাল সার্জারি আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া অ্যাজ এভিডেন্স বাই অ্যাকুমুলেশন অফ সিক্রেশন ইন থ্রোট অ্যান্ড নোজ অ্যান্ড র্যাপিড শ্যালো রেসপিরেশন। তাহলে এখানে পার্টগুলো দেখো। অ্যাকচুয়াল প্রবলেম কি, ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স, মানে তার গলাটা বা এয়ারওয়েটা ক্লিয়ার নয়। সেখানে কি আছে, মানে কেন ক্লিয়ার নয়, কেননা পেশেন্টের অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে কিসের মাধ্যমে, জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে। তাহলে কি, তার রেসপিরেশনটা ততক্ষণ মেশিন মেনটেন করেছে, তাহলে নিজের সিক্রেশনগুলো ওই এয়ারওয়েতে জমেছে। তাহলে আমি কী দেখে সেটা বুঝলাম জমেছে, কেননা তার রেসপিরেশনটা শ্যালো রেসপিরেশন হয়ে গেছে, র্যাপিড রেসপিরেশন হয়ে গেছে, এবং গলা এবং তার থ্রোটের ভেতর নাকের কাছে সিক্রেশন ভরে গেছে, সেটা দেখে আমি ডায়াগনোসিস করেছি। তার মানে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। নেক্সট, মিডিয়াম প্রায়োরিটি, মানে যে
কেয়ারটা ইমিডিয়েটলি লাইফ সেভিং নয়, কিন্তু কেয়ারটা তোমাকে দিতে হবে। সেটা কি, যেমন ধরো পেইন রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিওর অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। মানে টাইম মে ভ্যারি, মানে এটা কি মনে করতে পারি আমরা, মিডিয়াম প্রায়োরিটি মানে যে হ্যাঁ আমি 5 মিনিট পরে দিলেও পেশেন্টের খুব একটা ক্ষতি হবে না, কিন্তু এয়ারওয়ে ক্লিয়ারেন্স আমি যদি ইমিডিয়েটলি না করি তাহলে কিন্তু পেশেন্টের প্রবলেম হবে। ঠিক আছে, নেক্সট লো প্রায়োরিটি, মানে এক্ষেত্রে প্রায়োরিটিটা সেরকম মানে একবারে যে লাইফ সেভিং বা এক্ষুনি আজকের মধ্যেই করতে হবে এরকম নয়, তুমি জানালেই হবে পেশেন্টকে। ঠিক আছে, তার পেশেন্ট ডিসচার্জ হওয়ার আগে পেশেন্ট জানলেই হলো। বোঝা গেছে, যে হয়তো ধরো এক্সাম্পল বাড়িতে যাবে পেশেন্ট, কীভাবে ইনসুলিনটা নেবে সেটা তুমি আজকে হোক কালকে হোক ডিসচার্জের আগে পেশেন্টকে জানালেই আমার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি, এখানটায় মিডিয়াম প্রায়োরিটি বলে দিয়েছি। নেক্সট ডিটারমাইনিং দ্য গোলস। গোল মানে এখানে বলছে যে একটা অবজেক্টিভ, মানে আমি যেটা মেনলি করতে চাইছি, তাহলে সেটা কি বলে আমরা প্রকাশ করছি, লিখছি বিহেভিয়ারাল অবজেক্টিভস। আর আউটকাম মানে কি, আমরা যে নার্সিং ইন্টারভেনশনটা দিলাম বা যে প্রসিডিওরটা করলাম তার রেজাল্ট। ঠিক আছে, এই গোলটা দু রকমের হয়, একটা শর্ট টার্ম গোল, একটা লং টার্ম গোল। তাহলে শর্ট টার্ম গোল কাকে বলবো, যেটা কিনা ইমিডিয়েটলি পেয়ে যাব, পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, আমি গ্লুকোজ রিপ্লেসমেন্ট করেছি, আমার তার সুগার লেভেল নর্মাল হয়ে গেছে, দ্যাট ইজ শর্ট টার্ম গোল, ইমিডিয়েটলি করতে হবে। লং টার্ম গোল মানে যেটা অনেক টাইম পিরিয়ড ধরে চলবে, যেমন ধরো এই যে সুগার যদি তার কন্ট্রোলে থাকে তাহলে তার যে আলসারেশন ছিল সেটা কিন্তু যেরকম নর্মালি আমাদের হিল করে সেরকম করবে, কিন্তু যার সুগার লেভেল অল্টারেশন হয়, কন্টিনিউয়াসলি অল্টারেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার হিলিং প্রসেসটাও ডিলেড হবে। তাহলে কি, সেটা অনেক দেরিতে হবে মেনটেন, এইটাকে বলা হচ্ছে লং টার্ম গোল। মানে আজকে আমি বা ধরো ব্রিদিং এক্সারসাইজ পেশেন্টটা ডিরেক্টলি ঠিক করে করতে পারছে না, তুমি আজ শেখালে, কাল শেখালে, পরশু শেখালে, এই যে তুমি এক্সারসাইজটা শিখিয়ে দিলে সে কিন্তু এটা সারা জীবন করতে পারবে। ঠিক আছে, তাহলে কি, যখনই তার শ্বাসকষ্ট বা মনে হচ্ছে যে না এখন আমি একটু ব্রিদিং এক্সারসাইজ করবো, সে কিন্তু করতে পারবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লং টার্ম গোল। এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, দেখো তোমাদের বইয়েরই এক্সাম্পল, যে অল্টার্ড ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স রিলেটেড টু ডায়রিয়া। তাহলে ডায়রিয়া হয়েছে, তো আমরা এখানে কিন্তু রিলেটেড টু ডায়রিয়া লিখেছি। ডায়রিয়া মানে কি, লুজ মোশন, মানে ভমিটিং হতে পারে, লুজ মোশন হতে পারে, ওয়াটারি স্টুল হতে পারে, সেই জন্য তার অল্টার্ড ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স হচ্ছে, মানে লস হচ্ছে, শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে শর্ট টার্ম গোলের মধ্যে হবে ইমিডিয়েটলি আমাকে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স রিপ্লেস করতে হবে, আর লং টার্মের ক্ষেত্রে যাতে ইন ফিউচার আর কোনো কমপ্লিকেশন না হয় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আসি ইমপ্লিমেন্টেশন। তাহলে এবার এতটুকু পর্যন্ত আমরা প্রসিডিওরটা প্ল্যান করলাম যে এই করবো ওই করবো, এবার আমরা একটা করব, যে প্রসিডিওরটা আমরা প্ল্যান করেছি সেটা করব, তাকেই বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তাহলে বুঝতেই পারছো যে পরীক্ষার হলে কিন্তু ইমপ্লিমেন্টেশন পয়েন্টটাতে তোমরা কিছু লিখতে পারবে না। ধরো তুমি পরীক্ষার হলে গিয়ে লিখলে আমি পেশেন্টকে টেম্পারেচার হয়েছে তাই জল স্পঞ্জিং দিয়েছি, ভাইটাল সাইন দেখেছি, তুমি তো এখানে লিখতে পারবে না, কেননা তুমি তো এগুলো করোনি। তুমি প্ল্যান করতে পারো যে এই পেশেন্টকে আমি এই কাজ করব, কিন্তু পরীক্ষার খাতায় তুমি কিন্তু পেশেন্ট পাওনি, তো লিখতে পারবে না। ঠিক আছে, কিন্তু পেশেন্ট ওয়ার্ডে গিয়ে যখন তোমরা কাজ করছো তখন যদি আমি লিখতে বলি তখন কিন্তু লিখতে পারবে। ওকে, নেক্সট ইন্টারভেনশন ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভেনশন, মানে কি, কাজটা কিন্তু তুমি নিজেই করছো, আবার অনেক সময় হয় তুমি কারোর সাথে করছো বা পেশেন্ট তোমার সাথে কাজটা করছে। এক্ষেত্রে কি হয়, ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভেনশন এই কাজখানে বলা হচ্ছে এই যে 3টে বছর তোমরা ট্রেনিং নেবে, তোমরা তো শিখবে, তাহলে তোমরা কিন্তু যে কোনো রিকগনাইজ বা যেহেতু তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তোমরা কিন্তু কেউ যদি বলে ইঞ্জেকশনটা দিয়ে দিবি, তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। কেন,
তোমরা শিখেছো এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, তোমাদের কোর্স কারিকুলামে এই প্রসিডিওরটা ছিল, তাই ইউ আর এলিজিবল টু ডু দ্যাট। ওকে, সেই জন্য একে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভেনশন। ওকে, নেক্সট আর এই জর্ডান বলে 1994-এ উনি একটা ডেফিনেশন দিয়েছিলেন, তাকে বলা হচ্ছে নার্সিং ইন্টারভেনশন ইজ অ্যান অ্যাকশন টেকেন বাই দ্য নার্স to help the client move from present health status to the health status described in the expected outcome। মানে হচ্ছে নার্সিং ইন্টারভেনশন হচ্ছে নার্স কিছু কিছু অ্যাকশন নিচ্ছে, যার ফলে পেশেন্টের যেটা প্রেজেন্ট হেলথ স্ট্যাটাস ছিল সেটা আমরা এক্সপেক্টেড আউটকামে দেখতে পাচ্ছি। মানে কি, পেশেন্টের জ্বর হয়েছে তাই তার স্পঞ্জিং দেওয়া হয়েছে, এবার পেশেন্ট গোল করেছিল কি টু রিডিউস দ্য টেম্পারেচার, আমি এটা করছি কেন, জ্বরটা কমানোর জন্য। তাহলে এক্সপেক্টেড আউটকামে গিয়ে আমি যদি দেখি পেশেন্টের টেম্পারেচার 10টার সময় ছিল 103 ডিগ্রি ফারেনহাইট, 11টার সময় দেখলাম 102 ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমার টেম্পারেচার রিডিউস করার উদ্দেশ্য ছিল, টেম্পারেচার কিন্তু রিডিউস করেছে। এখানে উনি এটাই ডেফিনেশনে বোঝাতে চেয়েছেন। তাহলে পারপাস ইমপ্লিমেন্টেশন যে করবো, মানে নার্সিং ইন্টারভেনশন দেবো, তার পারপাসটা কী? তাহলে পারপাস সিম্পলি যে আমি যে কেয়ারটা রেডি করেছি সেটাই আমি পেশেন্টকে ক্লায়েন্টকে দিতে চাই তার হেলথ মেনটেন্যান্সের জন্য, তার প্রবলেম সলভিংয়ের জন্য। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের পার্টগুলো কি, রিঅ্যাসেস দ্য ক্লায়েন্ট, কেননা তুমি একটা প্ল্যান করেছো, করে সব রেডি করে যখন পেশেন্টের কাছে এসেছো দেখে নিলে যে হ্যাঁ প্রায়োরিটি সেট করেছো, রিসোর্সেস, এখানে রিসোর্স অর্গানাইজেশন মানে হচ্ছে যেগুলো লাগবে তুমি যে কেয়ারটা দিতে গেছো সেই আর্টিকেল প্রিপারেশন, আর পারফর্মিং নার্সিং ইন্টারভেনশন করলে আর ডকুমেন্টেশন। রিঅ্যাসেস বলতে কি বলা হচ্ছে, যে পেশেন্টের যে কন্ডিশনটা সেটাই তুমি ইন্টারাক্ট করলে, পেশেন্টের কাছে এসে দেখে নিলে, এই সেম জিনিসই কিন্তু আবার এক্সপ্লেন করছি। প্রায়োরিটি সেট মানে তুমি ওই প্রায়োরিটাইজ করলে, আগে এইটা করবো, আগে অ্যাসেস করবো, দেন আমি চেক করবো, দেন আমি স্পঞ্জিং দেবো, এরকম প্রায়োরিটি করা, আগে কোনটা করবো পরে কোনটা করবো। আর অর্গানাইজিং রিসোর্সেস মানে আর্টিকেল প্রিপারেশন, এনভায়রনমেন্ট প্রিপারেশন, পেশেন্ট প্রিপারেশন আর সেলফ প্রিপারেশন। ইন্টারভেনশন করা মানে তুমি যেই কেয়ারটা প্ল্যান করেছো সেটা কেয়ারটা দিলে, ডিরেক্ট কেয়ার, সেটা কি মাউথ কেয়ার হতে পারে, ব্যাক কেয়ার হতে পারে, বেড বাথ হতে পারে। ওকে, নেক্সট বা রেঞ্জ অফ মোশনে তুমি হেল্প করলে, যে কোনো প্রসিডিওর। আর কি এটাও হতে পারে যে তুমি সুপারভাইজ করছো, তুমি একটা জিনিস আজকে দিন ধরে শিখিয়ে পেশেন্টটাকে সেটা ওয়াচ করলে, সেটাও হতে পারে। এবার রেকর্ডিং অর ডকুমেন্টেশন, ইন্টারভেনশন মানেই আমাকে ডকুমেন্টেড করতে হবে, তাহলে এটা একটা লিগাল ডকুমেন্ট হিসেবে কাজ করে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে। সেক্ষেত্রে তুমি এবার ডকুমেন্টেশন করলে এবং রেকর্ড করলে। ঠিক আছে, রেকর্ডটা এমন হবে অবশ্যই ক্লিন হ্যান্ডরাইটিং, কনসাইজ করে লিখবে, কোনো গল্পগাথা চলবে না, স্পেসিফিক টার্ম স্পেসিফিক কথা লিখবে এবং কমপ্লিট হতে হবে, যা করেছো তুমি সেটা যেন কমপ্লিট থাকে। যেমন ধরো তুমি লিখলে আমি পেশেন্টটার টেম্পারেচার ছিল তাই জন্য স্পঞ্জিং দিয়েছি, দেওয়ার পরে তারপরে রেজাল্টটা কী হলো তুমি লিখলে না, সেটা কিন্তু ইনকমপ্লিট ডকুমেন্টেশন। ঠিক আছে, সেটা কমপ্লিট করতে হবে, যে দেওয়ার পরে এই টাইমে চেক করেছি তাতে এত টেম্পারেচার এসেছে। নেক্সট, টু ক্যারি আউট দ্য ইমপ্লিমেন্টেশন সাকসেসফুলি নার্স মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং স্কিল। তাহলে এই ইমপ্লিমেন্টেশনটা যদি আমি স্কিলফুলি করতে চাই আমার কিন্তু কিছু কিছু নলেজ দরকার, স্কিল দরকার। সেগুলো কি, ইন্টেলেকচুয়াল স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল এবং টেকনিক্যাল স্কিল। নলেজ থাকতে হবে, দুজনের মধ্যে ইন্টারপার্সোনাল স্কিলটা থাকতে হবে, যে কীভাবে আমি পেশেন্ট হ্যান্ডেল করব, কীভাবে কেয়ারটা দেবো স্মুথলি, স্কিলফুলি। আর টেকনিক্যাল স্কিল মানে কাজের জায়গায় যে টেকনিকগুলো আছে সেগুলো সম্পর্কে দক্ষতা থাকতে হবে। নেক্সট, ইভ্যালুয়েশন। তাহলে ইভ্যালুয়েশন আমি বলেছিলাম পরীক্ষা হলে কী হবে, এক্সপেক্টেড আউটকাম। ঠিক আছে, ইভ্যালুয়েশন মানে হচ্ছে প্ল্যান সিস্টেমেটিক কম্প্যারিজন of the client's health status with defined objectives and goals। তার মানে কি, ইভ্যালুয়েশন হচ্ছে একটা প্ল্যান, তুমি একটা প্ল্যান করেছো, আমি 12টার সময় টেম্পারেচার দেখেছি, ওর এত টেম্পারেচার ছিল, তাহলে আমি আবার 2 ঘন্টা পরে চেক করব, এটা একটা প্ল্যান।
সিস্টেমেটিক কম্প্যারিজন, তাহলে 12টার সময় এত টেম্পারেচার ছিল, 2টোর সময় এত ছিল, তাহলে এইটা একটা কম্প্যারিজন আসলো। আর এর ফলে কি তুমি আউটকামে গিয়ে লিখতেই পারবে, দ্যাট ইজ ইয়োর ইভ্যালুয়েশন। ঠিক আছে, তাহলে ইভ্যালুয়েশন কেন করব, ইম্পর্টেন্স কী বা পারপাস। তাহলে আমার কেয়ারটা দেওয়া হয়েছে, আমি আউটকাম অ্যাচিভ করেছি কি করিনি সেটা আমার অবশ্যই জানা দরকার। তাহলে আমার নার্সিং কেয়ারটা ওখানেই শেষ হবে, সেটা জানার জন্য আমাকে ইভ্যালুয়েশন জানতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। নেক্সট, মডিফাই দ্য প্ল্যান। 3বার 4বার তুমি স্পঞ্জিং দিয়েছো, কিন্তু তাতেও পেশেন্টের টেম্পারেচার কমছে না, তাহলে সেক্ষেত্রে কী করবো, যে ও কি মেডিসিন যেটা পেয়েছে আর একবার রিপিট করতে হবে, তাহলে কি তুমি আবার ফিজিশিয়ানকে বলবে, আবার ইনফর্ম করবে, যদি মনে হয় এক্সট্রা ডোজ প্যারাসিটামলের দেবে বা অ্যান্টিবায়োটিক দেবে তাহলে সেটা দেবে, এরকম। ঠিক আছে, তাহলে তুমি প্ল্যানটা মডিফাই করলে যে না স্পঞ্জিংয়ে কাজ হচ্ছে না, তাহলে আমি আইস প্যাক ইউজ করবো যদি টেম্পারেচারটা কমে, এইটাকে বলা হচ্ছে মডিফিকেশন অফ দ্য প্ল্যান। কন্টিনিউ দ্য প্ল্যান অফ কেয়ার ইফ মোর টাইম ইজ নিডেড টু অ্যাচিভ দ্য আউটকাম। তাহলে দেখো সেম জিনিসটাই, যে যদি মনে হয় যে না আমি 5 মিনিট দিচ্ছিলাম, ওই টাইমটা একটু বাড়াবো, সেটাও করা যাবে। বা ব্রিদিং এক্সারসাইজ পেশেন্ট করছিল ডেলি 5 মিনিট করে দিনে 2বার, তুমি কি বললে যে না এবার থেকে আপনি 10 মিনিট করে দিনে 3বার করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ডিজায়ার্ড আউটকাম ফিল আপ হচ্ছে না যখন, তখন তুমি এই প্রসেস মানে অ্যাপ্লাই করে ডিজায়ার্ড আউটকামে পৌঁছানোর চেষ্টা করবে। এই ইভ্যালুয়েশনটা আবার দুরকমভাবে হয়, তোমরা জানো ভালো করে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন আর সামেটিভ ইভ্যালুয়েশন। এটা সাধারণত এডুকেশনাল ইনস্টিটিউশনেই করা হয়ে থাকে, পেশেন্টদের ক্ষেত্রে খুব কম করা হয়, কেননা তারা সারা বছর ধরে থাকেন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন মানে হচ্ছে অনগোয়িং ইভ্যালুয়েশন, যেমন ধরো এই যে তোমাদের ছোট্ট ছোট্ট এক্সাম নেওয়া হয়, এগুলো ফর্মেটিভ হয়। আর সামেটিভ ইভ্যালুয়েশন মানে টোটাল ইয়ারের যে ইভ্যালুয়েশন তাকে বলা হয় সামেটিভ ইভ্যালুয়েশন। দেখো, সামেটিভ ইভ্যালুয়েশন ডেসক্রাইব হাউ ওয়েল অর টু হোয়াট এক্সটেন্ট দ্য ক্লায়েন্ট হ্যাজ অ্যাচিভ দ্য গোল। ঠিক আছে, টোটাল ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে সেটা যদি আমি জাজ করতে পারি তাকে বলবো সামেটিভ ইভ্যালুয়েশন। আর ফর্মেটিভ মানে হচ্ছে জাস্ট একটা ছোট ছোট টার্মে যে কেয়ার দেওয়া হচ্ছে সেগুলো মানে কতটা সাকসেসফুলি অ্যাপ্লাই হচ্ছে সেগুলো। একটা ইভ্যালুয়েশনকে 3টে মানে ফ্রেমে মানে সেট আপ করা হয়, সেটা কী কী, স্ট্রাকচার, প্রসেস, আউটকাম। এটা হয়তো তোমাদের একটু কঠিন লাগছে, জাস্ট একটু জেনে রাখো। তাহলে স্ট্রাকচার, প্রসেস, আউটকাম, এতেই বুঝতে পারছো 3টের মিনিং কী। স্ট্রাকচার মানেই হচ্ছে ফিজিক্যাল সেট আপ, মানে আর্টিকেল প্রিপারেশন। প্রসেস মানে ইন্টারভেনশন। আর আউটকাম মানে এক্সপেক্টেড আউটকাম বা রেজাল্ট। দেখো, স্ট্রাকচার ইভ্যালুয়েশন মানে হচ্ছে ফিজিক্যাল ফেসিলিটি, ইকুইপমেন্ট, অর্গানাইজেশনাল প্যাটার্ন। প্রসেস ইভ্যালুয়েশন মানে অ্যাক্টিভিটিস অফ দ্য নার্স। আর আউটকাম ইভ্যালুয়েশন মানে চেঞ্জেস অফ দ্য ক্লায়েন্টস বিহেভিয়ার অর হেলথ স্ট্যাটাস। এই যে ইভ্যালুয়েশনটা হলো, এটা 2 ধরনের হয়। একটা পেশেন্টের রেসপন্সকে তুমি অ্যানালাইজ করতে পারো, বা তুমি যে ইভ্যালুয়েশন পেয়েছো পেশেন্টের নার্সিং কেয়ার দেওয়ার ফলে যে ইভ্যালুয়েশনটা এলো সেই রেজাল্টটাও ইউটিলাইজ করতে পারো। এক্ষেত্রে কী হচ্ছে, তুমি যখন অ্যানালাইজ করবে পেশেন্টের রেসপন্স, তুমি এগুলো দেখতে পাবে যে গোল অ্যাচিভ করেছে কি না, মানে গোল দেখবে অ্যাচিভ হয়েছে, পেশেন্টের যে প্রগ্রেস হচ্ছিল সেটা আস্তে আস্তে প্রগ্রেশনের দিকে যাচ্ছে, মানে আপওয়ার্ড হয় কোনো, অ্যান্ড দেয়ার ইজ নো প্রগ্রেস আপওয়ার্ড রিচিং দ্য গোল। ঠিক আছে, নেক্সট, ইউটিলাইজিং দ্য রেজাল্ট অফ ইভ্যালুয়েশন অফ নার্সিং কেয়ার। তাহলে সেখানে কী হচ্ছে, যখন আমরা দেখছি যে গোলটা হ্যাভ বিন রিচড, দ্য কেয়ার প্ল্যান অফ পার্টিকুলার প্রবলেম শুড বি ডিসকন্টিনিউ। মানে আমি গোলে রিচ করে গেছি, তখন কিন্তু আর সেই পার্টিকুলার প্রবলেমটা আমি আস্তে আস্তে ডিসকন্টিনিউ করে দেবো। আমার কেয়ার প্ল্যানে আমি দেখলাম আমি গোল রিচ করেছি, তাহলে আমার সেটা আর করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট, when the progress is being made, care plan should be continued। মানে এখনও প্রগ্রেশন চলছে, ঠিক আছে, তখন কিন্তু আবার কেয়ার প্ল্যানটা কন্টিনিউ চলবে। পৌঁছে গেলে, রিচ করে গেলে ডিসকন্টিনিউ করো, অন দ্য ওয়ে, অনগোয়িং, তখন কিন্তু কন্টিনিউ করো। নেক্সট, when no progress is being made,
কোনো প্রগ্রেশনই হচ্ছে না, তাহলে কি করব? তাহলে আবার রিঅ্যাসেসমেন্ট করে কাজ মানে প্রসেস শুরু করো। তাহলে কোন কোন পয়েন্টে আমি রিঅ্যাসেস করব? যে আমি যে ডেটাটা কালেক্ট করেছিলাম তাহলে কি সেটা রেলেভেন্ট ছিল না, না সাফিসিয়েন্ট ছিল না, না অ্যাকিউরেট ছিল না। নেক্সট কি, তাহলে কি আমার নার্সিং ডায়াগনোসিস যেটা বানিয়েছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, বা যে গোলটা আমি বানিয়েছি সেই গোলটা কি অ্যাটেন্ড করা সম্ভব না, বা এর সঙ্গে ডায়াগনোসিসের সাথে রেলিভেন্ট নয়। এছাড়া আর কি, তাহলে বেস্ট পসিবল নার্সিং মেজার কোনটা, আর কি ওয়েদার দ্য নার্সিং অর্ডার্স ক্যারিড আউট প্রপারলি, আমি যে নার্সিং কেয়ার প্ল্যানটা আমি কি কাজটা ঠিক করে করতে পেরেছি, আর কি ইজ কনসালটেশন উইথ দ্য হেলথ প্র্যাকটিশনার ইজ নেসেসারি, মানে আমাকে কি তাহলে আরও হায়ার অথরিটির সঙ্গে, মানে যাদের আরও নলেজ আছে তাদের সঙ্গে কি ডিসকাশন করতে হবে বা কনসাল্ট করতে হবে, এইগুলো কিন্তু ভাবতে হবে যদি কোনো রকম কোনো প্রগ্রেশন না দেখা যায় নার্সিং কেয়ার দেওয়ার পরে। ঠিক আছে, এবার যেটা আসছি সেটা হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যান। কেয়ার প্ল্যান মানেই হচ্ছে একটা গাইডলাইন বা ব্লু প্রিন্ট, যে আমি এইটা করতে যাচ্ছি। তোমরা যখন ওয়ার্ডে যাবে তখন দেখবে 4টে করে কেয়ার প্ল্যান তোমাদের লিখতে হবে। ঠিক আছে, 2টো মেডিসিনের 2টো সার্জারি, একটা মেল ওয়ার্ডের মেডিসিনের, একটা ফিমেল ওয়ার্ডের মেডিসিনের, একটা মেল ওয়ার্ডের সার্জারি, একটা ফিমেল ওয়ার্ডের সার্জারি। ঠিক আছে, তাহলে এই নার্সিং কেয়ার প্ল্যানের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, এটা সবসময় স্পেসিফিক টার্মে হবে, যেমন নার্সিং প্রসেস স্পেসিফিক টার্ম লিখব, কনসাইজ করব, ক্লিয়ার হবে, এবং কি করছি মানে স্টেটেড ইন অ্যাকশন, যে করতে চাইছি সেটা লেখা থাকবে। নিড বেসড হবে অবশ্যই, যার যেটা দরকার সেই অনুযায়ী আমরা কেয়ার প্ল্যান লিখব, আর ফ্লেক্সিবল থাকবে, যেটা যদি কাজ না করে তাহলে কিন্তু আমি আবার সেটাকে মানে চেঞ্জ করে আরেকটা কোনো প্ল্যানিং করতে পারি। ঠিক আছে, আর কি এই নার্সিং কেয়ার প্ল্যানটাই হচ্ছে প্ল্যানিংয়ের কিন্তু ইনিশিয়াল স্টেপ, যেটাতে আমরা অ্যাসেস করে ডায়াগনোসিস করে প্রায়োরিটাইজ করি নার্সিং ডায়াগনোসিস, দ্যাট ইজ অলসো প্ল্যানিং। আর কি নার্সিং ডায়াগনোসিস উইথ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ইজ দ্য বিগিনিং পয়েন্ট অফ নার্সিং কেয়ার প্ল্যান, মানে এটাই কিন্তু নার্সিং কেয়ার প্ল্যানের বিগিনিং পয়েন্ট। ঠিক আছে, যে নার্সিং কেয়ার প্ল্যানটা বানানো পেশেন্টকে কেয়ার দেওয়ার প্রায়োরিটি ওয়াইজ হয়, এবং এটাই হাইয়েস্ট প্রায়োরিটি মেনটেন করে। ঠিক আছে, আর যেটা বলার সেটা হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কোথা থেকে নিয়েছি, অনেকগুলো বই থেকে নেওয়ার ফলে তোমরাও খুঁজে পাচ্ছিলে না, তো আমি আজকে রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি, যদি মনে হয় তোমরাও ফলো করতে পারো, কোথায় কি আছে এখানে নোট করা আছে। আমি কমপ্লিটলি নার্সিং থিওরিজ ফলো করেছি, এছাড়া টুকটাক ইনফরমেশান আরও যেটা গ্যাদার করেছি সেটা এখানে এই যে রেফারেন্স দেওয়া আছে এখান থেকে নিয়েছি। ঠিক আছে, বাই।